Today we will read The Poetry of Earth by জন কিটস। জন কিটসের লেখা একটা বিখ্যাত কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ আমরা আজকে পড়ে নেব। পোয়েট্রি এখানে অর্থ মিউজিক অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, the poetry of art, that means the music of art never dies, that means never stops, কখনো পৃথিবীর গান থামে না। আমরা যদি এই সকালবেলা ভোরে ওঠার অভ্যাস আছে কি? দেখবে একদম ভোরে যদি উঠে দেখবে গ্রামের দিকে বিশেষত একটা না একটা পাখি ডাকছেই ডাকছে, যেন প্রকৃতির একটা হুল্লোড়। কিন্তু এখানে সেই যারা প্রকৃতির বিষয়ে যারা বেশি গায়ক বা সিঙ্গার হিসেবে পরিচিত, সেই পাখি সম্পর্কে কিন্তু এখানে লেখা হচ্ছে না। বলা হচ্ছে আনসেলিব্রেটেড সিঙ্গার্স অফ দ্য নেচার have been championed. যারা তথাকথিত তাদের অত নাম নেই, হ্যাঁ, তাদেরকে প্রকৃতির গায়ক হিসেবে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। দ্যাট ইজ গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। গ্রাসহপার ঘাস ফড়িং, আর ক্রিকেট মানে ঝিঁঝি পোকা, এদের গান সম্পর্কে এখানে বলা হয়েছে। তা প্রথমে তো এই কবিতাটির নামই ছিল এরকম যে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট এই নামটা ছিল। পরে এটা দ্য পোয়েট্রি অফ আর্থ নামকরণ করা হয়েছে। তাহলে আমরা আজকে টুডে উইল read the poem, but before going to read the poem elaborately, we will take a brief look at the life story of জন কিটস। জন কিটসের জীবনের গল্প একটু আমরা জেনে নেব। জন কিটস আমরা জানি ওয়ার্ডসওয়ার্থের কবিতা আমরা তো পড়েইছি। ওয়ার্ডসওয়ার্থ is called the priest of nature, প্রকৃতি প্রেমিক কবি হিসেবে প্রকৃতি পূজারী বলা হচ্ছে। সেরকম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, who has started the romantic period. রোমান্টিক পিরিয়ড মানে যে যুগে কবিরা প্রকৃতি বিষয়ক কবিতা আবার লিখতে শুরু করলেন। লিভিং অ্যাসাইড দ্য মেকানিক্যাল ওয়ে অফ স্পিকিং, জাগলারি অফ ওয়ার্ডস, বাক্যশৈলী, বাক্য মাধুর্যতা বেশি একে বাদ দিয়ে একদম প্রকৃতির বিষয়ে লেখা, কলোকুয়াল ভাষায় লেখা, কথ্য ভাষায় লেখা যারা শুরু করলেন। আমরা উইলিয়াম ব্লেকের একটু শুরু হয়েছিল, তাকে প্রিকারসার অফ রোমান্টিসিজম বলা হয়। রোমান্টিক যুগের আগের কবি, আমরা সিগ্রোজ কবিতাটা পড়েছি। এখন জন কিটস সেই যুগেরই, সেই যুগ নয়, আমি বলছি ওয়ার্ডসওয়ার্থের যুগের লোক। এবং ওয়ার্ডসওয়ার্থে যে প্রকৃতি প্রেম দেখা যাচ্ছে, সেই প্রকৃতি প্রেম বিষয়েই জন কিটসও একজন বিখ্যাত লেখক, এবং খুব কম বয়সে আমরা তাকে হারাই। তার জীবন কাহিনীটা একটু দেখে নেওয়া যাক। জন কিটস was one of the greatest romantic poets. He was born on 31st October 1795 to Thomas Keats and Frances Jennings Keats. 31শে অক্টোবর 1795 জন্ম। তার বাবা ছিলেন টমাস কিটস আর মায়ের নাম ছিল ফ্রান্সিস জেনিংস কিটস। After completing his school education, he worked as an apprentice to a surgeon, একজন শল্য চিকিৎসকের কাছে শিক্ষানবিশ হিসেবে তিনি কাজ করেন স্কুলের পড়াশোনা শেষে। এবং in 1816 he got the license of an apothecary, এবং 1816 সালে তিনি অ্যাপোথেকারির লাইসেন্স পান। অ্যাপোথেকারি মানে ঔষধ প্রস্তুতকারক বা ঔষধ বিক্রেতা, লাইসেন্স পান। But his poetical bent of mind led him to leave his career as a medical surgeon. এবং তৎকালীন যুগে এখনকার ডাক্তারি যে পড়ার সিস্টেম সেরকম তো ছিল না। এই শিক্ষানবিশ হিসেবে একজন শল্য চিকিৎসকের কাছে কাজ করতে করতে তিনিও একজন সার্জন বা শল্য চিকিৎসক হিসেবে স্বীকৃতি পাবেন, এরকম কথা ছিল। কিন্তু তার যে কবি মানসিকতা তাকে এই পথ থেকে সরিয়ে দেয়, এবং তিনি একজন কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। কবিতার
লেখার কাজে মনোনিবেশ করেন। এই জন্য কম সংগ্রাম করতে হয়নি নিশ্চয়ই, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছে। তার বিখ্যাত এগুলো আমরা একটু দেখে নেব। He started writing poetry when he was only 18 years old. 18 বছর বয়সে প্রথম তার কবিতা লেখা শুরু হয়। His first collection of poems was published in 1817 in the name of Poems. Poems বলে একটা তার কাব্যগ্রন্থ 1817 সালে প্রকাশিত হয়। His famous poems include, তার বিখ্যাত কবিতা যেগুলো বড় বড় কবিতা, Hyperion, The Eve of St. Agnes, etc. And shorter poems, ছোট ছোট পোয়েম যেগুলোও খুব সুন্দর এবং প্রকৃতি বিষয়ক তার লেখাগুলো অসাধারণ। To a Nightingale, On Melancholy, To Autumn, On a Grecian Urn, Love and a Dance Summer Sea, এগুলো। তাহলে এইগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। দেখো তার Keats' mortal demise, নশ্বর দেহ শরীরটা যে চলে যায়, মৃত্যু হয়, তার কবিতার মধ্যে তিনি আজও বেঁচে আছেন, তাই mortal demise বলা হচ্ছে। নশ্বর দেহের অবসান হয়েছিল কিভাবে? His father died from an accident while he fell from a horse and received a fatal head injury. তার জীবনটা খুব কষ্টের আমরা বুঝতে পারছি যে তার বাবা ঘোড়ার থেকে পড়ে কি হলো, অ্যাক্সিডেন্টে মারা যান, মাথায় খুব আঘাত লেগে। His mother died of tuberculosis when he was only 14 years old, leaving her children in the custody of their grandmother. তার বয়স যখন মাত্র 14 বছর, তার মা মারা গেলেন টিবি রোগে। তখন টিবিটা একটা দুরারোগ্য যক্ষা রোগ, তাই না, একটা দুরারোগ্য রোগ বলা হতো। এবং 14 বছর বয়স যখন তার ভাই বোনেদের রেখে চলে গেলেন, মানে কিডস সহ তার ভাই বোনেরা সবাই। এবং তারা কার কাছে লালিত পালিত হলেন? না তার দিদিমার কাছে। He nursed his younger brother George at his deathbed, as he too suffered from the same disease. তার ভাই, ছোট ভাই জর্জ, সেও একই রোগে মারা যায়। কি রোগ? ওই টিবি রোগ। টিবিটাতে তোমরা জানো ছোঁয়াচে রোগ। হ্যাঁ, he was also infected by the same disease and died prematurely in 1821, only at the age of 25. মাত্র 25 বছর বয়সে তারও দেহের অবসান হয়। তাহলে দেখো এত কষ্টের মধ্যেও কি করে প্রকৃতির বিষয়ক কবিতা, প্রকৃতির সৌন্দর্য বিষয়ে এত অসাধারণ কবিতা লিখছেন, হ্যাঁ, সেটা ভাবনার অতীত আমাদের। এখন আমরা মূল কবিতায় চলে যাব। আমরা আগে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব। Keats wrote 61 sonnets, 61টা সনেট লিখেছিলেন, চতুর্দশপদী কবিতা। His poem The Poetry of Earth is one of them. তার কবিতা The Poetry of Earth এই 61টা সনেটের মধ্যে একটা। It was originally titled as On the Grasshopper and Cricket. প্রথমে নামকরণ করা হয়েছিল On the Grasshopper and Cricket, but later it was titled as The Poetry of Earth to refer to the uninterrupted music of nature through the word poetry. পরে এর নামকরণ করা হয় দ্য পোয়েট্রি অফ আর্থ, শুধুমাত্র এই পোয়েট্রি শব্দটা দিয়ে কি করার জন্য? যে প্রকৃতির যে অবিরাম সঙ্গীত সেটা উল্লেখ করবার জন্য। প্রকৃতির একটা অবিরাম সঙ্গীত, কারণ প্রকৃতি সকালবেলা আমরা যদি ঘুম থেকে উঠি দেখবো অবিরাম ভাবে একটা না একটা পাখি গেয়ে চলেছে। তারপরে গ্রাসহপারের গান বা ক্রিকেটের গান, যেটা আমরা সাধারণত এইটা খুব সুন্দর গান বলে কোনো কবি লিখেছেন বলে আমার জানা নেই, কিন্তু গ্রাসহপার ক্রিকেট সম্পর্কেও যে লেখা যায় কিডস সম্পর্কে, কিডসের কাছ থেকে আমরা জানলাম। প্রথমে মনে হয় যে uncelebrated singers of nature are to be highlighted. That's why Keats named thus Grasshopper, On the Grasshopper and Cricket. On the Grasshopper and Cricket নামকরণ করেছিলেন এই কারণে হয়তো যে যারা তথাকথিত ভাবে সিঙ্গার হিসেবে পরিচিত নয়, প্রকৃতির সেই সমস্ত এলিমেন্টদের, সেই সমস্ত প্রাণীদের গান সম্পর্কে
লেখবার জন্যই হয়তো তিনি এটা লিখে নামকরণ করেছিলেন। পরে প্রকৃতির গান বা পৃথিবীর সঙ্গীত, হ্যাঁ, এই পুরোটাই ব্যাপারটাকে কভার করবার জন্য দ্য পোয়েট্রি অফ আর্থ নামকরণ করেছেন। The poem was composed in 1816 when he was only 21 years old. কবিতাটি প্রথম লেখা হয় 1816 সালে, যখন কবির মাত্র বয়স 21। আর 1821 সালে তার শহীদ যাবে আমরা জানি, মাত্র আর 5 বছর পরে। It was posthumously published in the Poetical Works in John Keats in 1884. কবিতাটা লেখা হয় 1816, কিন্তু প্রকাশিত হয় 1884 সালে দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ জন কিটস এই কবিতার সংকলনে। পোস্টিউমাসলি, তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। পোস্টিউমাসলি মানে যেটা তার মৃত্যুর পরে সেটা প্রকাশিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পোস্টিউমাসলি। তা দেখা যাচ্ছে যে কবিতাটি মানে কোনো ভালো চিন্তার যে মৃত্যু নেই সেটা আমরা এখানে দেখলাম, যে তার মৃত্যুর পরেও সেটা ফুটে বেরোচ্ছে। এখন আমরা মূল কবিতায় যাই। আমরা সাধারণত প্রকৃতির সেলিব্রেটেড সিঙ্গার্স আর বার্ডস, পাখিরা হচ্ছে তথাকথিতভাবে সিঙ্গার হিসেবে প্রকৃতিতে পরিচিত, তাই না? সেটার ছবি দেখি। প্রথম 4টা লাইন আমরা এরকম পাচ্ছি। The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, the voice will run from hedge to hedge about the new moon meet. দেখো, আমরা একটা লাইন শেষ মানে ভাবটা শেষ হয় না, ভাবটা শেষ হবে যেখানে দাঁড়িয়ে কমা পূর্ণচ্ছেদ আছে সেইখানে থেমে আমরা মানে বোঝার চেষ্টা করব। The poetry of earth is never dead মানে পৃথিবীর গান, পোয়েট্রি মানে এখানে কবিতা অর্থে ব্যবহার হয়নি, গান অর্থে ব্যবহার হচ্ছে। পৃথিবীর গান কখনো মরে না মানে থামে না। When all the birds are faint, যখন পাখিরা ক্লান্ত হয়ে যায়। ফেন্ট মানে টায়ার্ড, ফেন্ট কথাটা আমরা পেয়েছি 3 কোশ্চেনে, হ্যাঁ, ফেল ফেন্টিং বিয়ার্ডেড ম্যান, তাই না? এখানে কিন্তু ফেন্টিং সে অর্থে নয়, ফেন্ট মানে এখানে টায়ার্ড অর্থে ব্যবহার হচ্ছে। উইথ দ্য হট সান, তীব্র সূর্যের আলোয় জন্যে, রোদে যখন ক্লান্ত হয়ে যায় পাখিরা। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, শীতল ছায়া প্রদানকারী গাছে যখন তারা লুকিয়ে যায়। এ ভয়েস উইল রান, তখন একটা কণ্ঠস্বর ছুটে দৌড়ে বেড়ায়। অ্যাকচুয়ালি ভয়েস দৌড়াচ্ছে মানে ভয়েসের মালিক দৌড়াচ্ছে, তাই না? কোথা থেকে? ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে অন্য ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মন মিট, কোন জায়গায়? দ্য নিউ মন মিট, মো মানে কাটা, নিউ মন মানে ফ্রেশলি কাট, মিট মানে মিডো তৃণক্ষেত্র, শব্দ কাটা তৃণক্ষেত্রে একটা ঝোপ থেকে অন্য ঝোপে দৌড়ে বেড়াচ্ছে একটা কণ্ঠস্বর, মানে দ্য পোয়েট্রি অফ আর্থ কন্টিনিউস, পৃথিবীর গান চলতে আছে, থামে না, এটা বোঝানো হচ্ছে। এই ভয়েসটা কার আমরা পরের স্লাইডে দেখব, তার আগে ওয়ার্ডগুলোর মানে একটু দেখে নিই। ফেন্ট মানে আমরা টায়ার্ড আর এক্সস্টেড দেখলাম, ফেন্ট মানে ক্লান্ত বিধ্বস্ত, মানে পাখিরা ক্লান্ত হয়ে যায় তীব্র রোদের কারণে। ভয়েস মানে নোট, এনওটি, নোট মানে গান বা মিউজিকও বলতে পারো। হেজ মানে বুশ বা ঝোপ। নিউ মন ফ্রেশলি কাট, সদ্য কাটা। আর মিট মানে মিডো আর প্যাস্চার, তৃণক্ষেত্র, গ্রাস কভার্ড ল্যান্ড। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা এখানে রয়েছে দেখো। রাইম স্কিম ফলোড ইজ এবিবিএ এবিবিএ সিডিই সিডিই। দেখো তোমরা পরের যদি বইটা পাশে রেখে পড়ো দেখবে আমার কথাটা মিলে যাচ্ছে কিনা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দেখো শেষ লেটার মানে অক্ষরটা সরি শব্দটা হলো ডেড। পরেরটা আছে, পরের লাইনের শেষ শব্দ হচ্ছে শান, তার পরের লাইনের শেষ শব্দ হচ্ছে রান, তার পরের লাইনের শেষ শব্দ হচ্ছে মিট। তাহলে ডেট মিট
এটা কাছাকাছি শব্দ মিল আছে, শান রান মিল আছে। তাহলে যেগুলো মিল একই মিল আছে, একই মিলযুক্ত শব্দকে একটা সিম্বল বা প্রতীক এ দ্বারা আমরা প্রকাশ করলাম। তাহলে ডেট যদি এ ধরি, তাহলে শান অন্য একটা সাউন্ড, অন্য ধরনের একটা শব্দ, তাহলে শানকে বি ধরলাম। শানের সঙ্গে মিল আছে কার না রান, তাহলে রানটাকেও আমরা বি ধরলাম। একই রকম শব্দ বা সাউন্ড হচ্ছে, মিল আছে এমন শব্দগুলোকে একটা লেটার দ্বারা প্রকাশ করছি, বি দ্বারা। এখানে রানকে আমরা বি দ্বারা প্রকাশ করছি, রান, সান, এই ধরনের শব্দগুলোকে। আর মিট দেখো ডেটের সাথে মিল আছে, তাই আমরা সেটাকে এ দ্বারা প্রকাশ করছি। তাহলে এ বি বি এ। অনুরূপভাবে পরের 4টা লাইনও এ বি বি এ, শেষ 6টা লাইনে দেখব সি ডি ই সি ডি ই, এরকম ছন্দটা রয়েছে। তাহলে এটা প্রশ্ন পড়ে রাইম স্কিম কি অনুকরণ করা হয়েছে, অনুসরণ এবিবিএ এবিবিএ সিডিই সিডিই, এটা মনে রাখতে হবে। দেখো আমরা আগে করছি ভয়েস উইল রান। ভয়েস কার না, দ্য ভয়েস ইজ অফ এ গ্রাসহপার। গ্রাসহপার গিয়ে বেড়াচ্ছে, কণ্ঠস্বর। হ্যাঁ, দিস ইজ দ্য গ্রাসহপার্স, এই সাউন্ডটা, দিস মানে দিস ভয়েস ইজ অফ দ্য গ্রাসহপার, ঘাসফড়িং এর কণ্ঠস্বর এটা। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। He takes the lead. He takes the main role. Lead মানে main role, main ভূমিকা পালন করে। In summer luxury, এই গ্রীষ্মের বিলাসে। গ্রীষ্মটা বিলাস লন্ডনের বা আমেরিকা, যেখানে ঠান্ডা দেশ, তাদের কাছে গ্রীষ্মটা বিলাসের সময়, আমাদের আবার কঠিন সময়। হ্যাঁ, ইন্ডিয়ান কন্টিনেন্টে তা লাক্সারি সেখানে প্রাচুর্যতা এনেছে। বরফ সরে গেছে, এখন বিলাস বেসনে দিন কাটাচ্ছে লোকে। তাই সেই গ্রীষ্মের বিলাসতায়, গ্রীষ্মের প্রাচুর্যতায় মেন ভূমিকা পালন করে, সঙ্গীতের মেন ভূমিকায় রয়েছে কে না গ্রাসহপার। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। দেখো যেখানে থামা সেখানে থামতে হবে, না হলে মানে খুঁজে পাবে না। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ডান উইথ মানে শেষ হওয়া, ফিনিশ হওয়া। তার ডিলাইট আনন্দ কখনো শেষ হয় না। For when tired out with fun, যখন সে মজা করতে গিয়ে টায়ার্ড হয়। দেখো তাহলে আগে আমরা জানি যে বার্ডসরা কিসে ক্লান্ত হয়েছে, উইথ দ্য হট সান, কিন্তু গ্রাসহপাররা টায়ার্ড হচ্ছে মজা করতে গিয়ে, এটা মনে রাখতে হবে। For when tired out with fun, কেননা যখন সে ক্লান্ত হয়ে যায় মজা করতে গিয়ে, he rests at ease beneath some pleasant wood, কোনো মনোরম আগাছার নিচে খুব স্বচ্ছন্দে at ease সে কিনা রেস্ট নেয়। দেখো ওই যে একটা ছাতার মতো দেওয়া হয়েছে গাছ, তার নিচে একটা গ্রাসহপারের ছবি আছে, সে কিনা রেস্ট নিচ্ছে, এরকম ছবিটা দেওয়া হয়েছে। দেখা যাক শব্দগুলো একটু দেখে নেব। লিড মানে মেন রোল, লাক্সারি মিন্স অ্যাবান্ডান্স বা প্রাচুর্যতা, ডান উইথ মানে ফিনিশড বা শেষ হওয়া। এরপরে আমরা দেখছি 4টা লাইন হলো, দেখো নেভার ফ্রস্ট সিল। তাহলে এখানে নেভার, দেখো এই যে 3টে লাইন আছে, তার শেষ লাইন অক্ষরগুলো দেখো, শব্দগুলো নেভার ফ্রস্ট সিল। নেভার ফ্রস্ট সিল কারোর সঙ্গে মিল নেই, নেভার আর স্টাই, সেটাকে আমরা সি ডি ই বলছি। অনুরূপভাবে পরের এতেও আমরা দেখব স্লাইডগুলোয় 3টে নেভারের সঙ্গে মিল খাচ্ছে, ফ্রস্টের সঙ্গে মিল খাচ্ছে, সিলের সঙ্গে মিল খাচ্ছে এমন শব্দ, তাই আমরা সেগুলোকে সিডিই বলছি। এইভাবে সিডিই সিডিই বলছি, এবিবিএ এবিবিএ সিডিই সিডিই। তাহলে দেখো এই কবিতাটা পড়া যাক। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার। প্রকৃতির গান কখনো সিজ হয় না, থামে না। সিইএস আইএন, সিজিং। এই সিজ কথাটাও প্রিকশনে আছে না, ব্লাড সিজ ফ্লোয়িং আছে না, রক্ত পড়া বন্ধ হচ্ছিল, সেই অর্থে। অন এ লন উইন্টার ইভিনিং, লন মানে লনলি, এক নির্জন একটা শীতের সন্ধ্যায়,
যখন কিনা কে ক্লান্ত হয়ে যায় আর অন্য কোনো গান ততটা শোনা যাবে না, কারণ এখন কি চারদিকে নীরবতা, পাখিরা প্রাণ বাঁচানোর তাগিদে তুলনায় গরম দেশে চলে গেছে। অন lone winter evening, নির্জন শীতের সন্ধ্যায়, when the frost has wrought a silence, দেখো পার্সনিফিকেশন করা হয়েছে ফ্রস্ট কথাটা। ফ্রস্ট মানে তুষার। তুষার কি করেছে? হ্যাজ রট, রট মিন্স ক্রিয়েটেড সাইলেন্স, সাইলেন্স মানে নীরবতা সৃষ্টি করেছে চারদিকে। অন্য কোনো প্রাণী নেই, চারপাশে কারো গান শোনা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পৃথিবী নীরব হয়ে গেছে, আর কারো গান পাওয়া যাবে না শুনতে। ঠিক আছে, এরকম সময়ও from the stove there steals the music, পরে আছে কথাগুলো। from the stove there steals, stove means যেখানে শীতের দেশে হার্থ বা ফায়ার প্লেস থাকে, চুল্লি রাখা হয়, যার পাশে সন্ধ্যায় লোক জড়ো হয়, সকালে লোক জড়ো হয়, কারণ না হলে তাদের শরীরটা গরম হবে না, সেই কারণে। সেই জায়গায় থেকে একটা গান ভেসে আসছে। এখন মনে হচ্ছিল চারদিকে তো বরফ, তাই নিশ্চয়ই আর কোনো গান পাওয়া যাবে না, কিন্তু কবি বলছেন যে না, তখনও পৃথিবী তার গান থামায় না, পৃথিবীর গান থামে না তখনো। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, পৃথিবীর গান থামে না কখনো। অন এ লং উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ ব্রট সাইলেন্স, যখন নির্জন শীতের সন্ধ্যায় তুষার চারদিকে নীরবতা সৃষ্টি করেছে, সেই স্টোভের কাছ থেকে, স্টোভ মানে চুল্লির কাছ থেকে তখন স্ট্রিল আসে, স্ট্রিল মানে তীক্ষ্ণ স্বরে গান ভেসে আসছে। সেটা কি আসছে সেটা পরে জানবো। ফ্রম দ্য স্টোভ দেয়ার স্টিল থেকে একটা আলাদা বাক্যর মতো শুরু হচ্ছে, সেটা পরে জানবো। এখানে আমরা শব্দগুলোর মানে জেনে নিই। সিজিং মানে স্টপিং, লোন মানে লোনলি বা নির্জন, এখানে রড মিন্স ক্রিয়েটেড, হয়েছে। স্টোভ মিন্স ফায়ারপ্লেস বা চুল্লি। দেখো দিস ইজ দ্য কি, কি বলছে? ফ্রম দ্য স্টোভ দেয়ার স্টিলস দ্য ক্রিকেট সং, সেই স্টোভের কাছ থেকে, ফায়ারপ্লেসের কাছ থেকে তীক্ষ্ণ স্বরে গান ভেসে আসছে, কার না? দ্য ক্রিকেট সং, ক্রিকেট মানে ঝিঝি পোকা, ঝিঝি পোকার গান ভেসে আসছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, সে স্টোভের কাছে আছে তো, চুল্লির কাছে, তাই যেন এই উষ্ণতাপে তার গানটা ইনক্রিজিং হচ্ছে, ইন্টেন্সিফাইড হচ্ছে, তার গানটা যেন আরো ক্রমবর্ধমান হচ্ছে, থামছে না। শীতকালে মনে হয়েছিল যেন গান থেমে যাবে, না, কবি বলছেন তখনও গান থামছে না, তখন গান যেন আরো ক্রমাগত বেড়েই চলেছে। স্টিল মানে ভাইব্রেন্ট টোন, তীক্ষ্ণ আওয়াজ। দেখো from the stove, আবার পড়ছি, from the stove there steals the cricket song in warm increasing ever, উষ্ণতাপে তার গানটা যেন ক্রম বাড়ছে, ইন্টেন্সিফাইড হচ্ছে। and seems to one in drowsiness have lost, যে একজন ব্যক্তি যে কিনা ঘুম ঘুম আচ্ছন্নতায় তার অর্ধজাগরিত হয়ে রয়েছে, তার কাছে সিম মনে হচ্ছে, কি মনে হচ্ছে? দিস ইজ দ্য গ্রাসহপার সং, দ্য গ্রাসহপার্স মানে the song is of grasshopper comes from some grassy hills, গ্রাসহপারেরই যেন গান মনে হচ্ছে, কোথা থেকে আসছে? যেন some grassy hills, কোনো ঘাসে ঢাকা পাহাড় থেকে যেন আসছে। আদপে আসছে না, আদপে আসছে কোথা থেকে? ওই স্টোভের কাছ থেকে, স্টোভের কাছে গরমের কাছে বসে বসে সে গান গাইছে ক্রিকেট, আর যে কিনা তার পাশে বসে তো ঝিমোচ্ছে, হ্যাঁ, সে কিনা তার কাছে মনে হচ্ছে যেন ক্রিকেটের গানটা আসলে ক্রিকেটের নয়, যেন ঘাস ফড়িংই গাইছে, কোন ঘাসে ঢাকা কি না পাহাড়ি জায়গা থেকে। তাহলে শব্দগুলো দেখি। স্ট্রিল মানে হাই পিচ, তীক্ষ্ণ, আগেই বলা হয়েছে। ড্রাউজিনেস স্লিপিনেস, ঘুম ঘুম আচ্ছন্নতা। ইনক্রিজিং মানে ইন্টেন্সিফাইং। হাফ লস্ট মানে হাফ কনসাস, অর্ধজাগরিত।
গ্রাসি মিন্স গ্রাস কাভার্ড, ঘাসে ঢাকা। তাহলে আমরা এটা পড়লাম, এর সঙ্গে এসিকিউ, এমসিকিউ এবং বড় প্রশ্ন, ডেসক্রিপটিভ প্রশ্ন আমরা জানবো। এর পরের কোনো স্লাইডে আমরা পাঠাবো স্লাইড শোতে। তা তোমরা এটা একটু ভালো করে বইয়ের সঙ্গে মিলিয়ে পড়ো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও। সবাই খুব ভালো থাকো। নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে রাখতেই হবে, না হলে কিন্তু আমরা হেরে যাব। কঠিন সময় দিয়ে আমরা যাচ্ছি তো, এই কঠিন সময়ে নিজের ইচ্ছা শক্তি একমাত্র সম্বল, যার সাহায্যে আমরা টিকে থাকবো এই লড়াইয়ে। হারবো না আমরা।